এখন হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি। আমি ফার্স্ট এই চ্যাপ্টারে বলেছি যে এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের মোটামুটি এসবি এর জন্য খুব বেশি আনা। তাহলে এখানে আপনারা বই থেকেই পড়বেন। বইয়ে দেখেন ফার্স্টে যে ভালভাতে ইডিমা, ভাস্কুলারিটি, ভ্যারিকোসিটি, লেবিয়া মাইনরা, হাইপার পিগমেন্টেড এই জিনিসগুলো আছে। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার কত? চ্যাপ্টার 5। খুব ছোট্ট একটা চ্যাপ্টার। বোল্ড লাইন গুলা পড়বেন। মোদ্দা কথা আমি যা দেখাচ্ছি তাও না, বোল্ড লাইন গুলা পড়ে যাবেন, একদম বোল্ড লাইন গুলা প্রথম থেকে আসেন। আমি এটা দেখানোর চোখ বললে দিই। একদম প্রথম পৃষ্ঠায় যে ভালভা ভ্যাজাইনার যে চেঞ্জ, ভালভা ইডিমা সবগুলোই তো বেড়ে যাবে। আমরা এখন ওগুলো জানি, এগুলো পার্ট ওয়ানের মধ্যে এখন আমাদের কাছে কঠিন না। ভ্যাজাইনাতে জ্যাকুমিয়ার সাইন ইম্পর্টেন্ট, কোন সাইন আছে শেষ। ইস্ট্রোজেনের জন্য কি হয়, অ্যাসিডিক পিএইচ হয়, এটা আমরা জানি। ইউটেরাসের যে এটা একদম পড়ে ফেলবেন ভালো করে, যে ওয়েট কখন কত বাড়ে এবং ক্যাপাসিটি কতটা বেড়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে আমাদের হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হয় আপ টু 12 উইকস পর্যন্ত, তারপর স্ট্রেচিং হয় বিয়ন্ড 20 উইকস থেকে। তারপর হচ্ছে গিয়ে আপনার এগুলো আমাদের ম্যাক্সিমাম পার্ট ওয়ানে লাগতো এই জিনিসগুলা। এখন একদম সবচেয়ে হবে তা না। ব্যাকস্ট্রোকিং কন্ট্রাকশনটা সম্পর্কে জানবেন। ওগুলো কোনো স্টার মার্ক না, হ্যাঁ টিক দিবেন যা বলছি। তারপরে যে এই জিনিসটা যে আমাদের ইন্ট্রাসেক্টাল লিগামেন্ট এন্ড বেস অফ দ্য ব্রড লিগামেন্টরা পেলভিক ভেন উপরে চলে যায় প্রেগন্যান্সির সময়। আচ্ছা, কন্ট্রাকশনের সময় কি হয়? কমপ্লিট ভেনাস অবক্লুশন হয় এবং পার্শিয়াল আর্টেরিয়াল অবক্লুশন হয়। এটা ইম্পর্টেন্ট, এটা দাগাবেন, একটা স্টার দিয়ে রাখবেন এই কথাটাতে। তারপরে ইসমাসে কি হয় আমাদের, এটা হচ্ছে গিয়ে বিয়ন্ড 12 উইকস এটা প্রোগ্রেসিভলি আনফোল্ড হতে থাকে। হ্যাঁ, এবং সার্ভিক্সে হাইপারট্রফি হবে, সার্ভাইকাল একটোপি, এটা হচ্ছে আমাদের নরমাল একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ এবং গুডাল সাইন জেনে রাখবেন শুধু। এবং এখান থেকে মিউকাস রিচ ইমিউনোগ্লোবুলিন আসে, ফেলোপিয়ান টিউব লাগবে না। ওভারি থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসতেছে, ফোলার ডিজেনারেশন হচ্ছে 12 উইকসে এই জিনিসগুলা, এবং এটা মেইনটেইন করতেছে টেসিডুয়াল চেঞ্জেস ইন প্রেগন্যান্সি। লুটিয়াম অফ প্রেগন্যান্সি কি জিনিস? এক্সাগারেটেড লুটিনাইজেশন রিঅ্যাকশন অফ ওভারি। টেসিডিয়াল রিঅ্যাকশন কি? তারপর ব্রেস্ট খুব খুব ইম্পর্টেন্ট, সারা জীবন ইম্পর্টেন্ট, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ব্রেস্টের চেঞ্জ, ডাক্টাল সিস্টেম ইস্ট্রোজেন, অ্যালভেলে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন দুইটাই। পিউবার্টিতে শুধু ফ্যাট ডিপোজিশন হয়, প্রেগন্যান্সিতে কি হয়, এবং হাইপারট্রফি মায়োপ্যাথিলাস এলে কি হচ্ছে, অ্যাক্সিলারি টেল, নিপোলারিউলার চেঞ্জ, মটরিউলার টিউবারকল যা আছে সবকিছুই, এবং কোলোস্ট্রাম সবকিছুতে ইম্পর্টেন্ট, জানেন তো। কারণ ব্রেস্ট মিল্ক আমাদের পরীক্ষার একটা পোর্শন। হ্যাঁ, এই বললাম না আপনাকে যে পিউরপেরিয়ামের চ্যাপ্টার এত পছন্দ, এগুলো ব্রেস্ট চেঞ্জ, ইনফিনিটি স্টার, কিউটিনিয়াস চেঞ্জেস, ট্রায়াক অ্যাভিডিয়ারাম কোত্থেকে কই হয়, লাইনিয়াস ট্রায়াকা কোত্থেকে কোথায় হয়, কিসের জন্য হয়? আমার রেথিমা হাইস্ট্রোজেনের জন্য, আর ওইটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের জন্য। ওয়েট গেইন আপনি কতটুকু কভার করবেন এই জিনিসটা আপনি করবেন, এবং ওবেসদের ক্ষেত্রে কতটুকু কভার করবেন এটা, এই জিনিসটা আমাদের লাগবে না, পার্ট ওয়ানে লাগবে। টার্গেট ওয়েট কিন্তু দাগিয়েছেন। ওয়াটার মেটাবলিজমে আমাদের ওয়াটার রিটেনশন হয়, এটাই জাস্ট জেনে রাখবেন কিসের জন্য হয়, হরমোনটার নাম হালকা জানতে পারেন। হেমাটোলজিক্যাল চেঞ্জে শুধুমাত্র এতটুকু পড়বেন এই টেবল থেকে, যে শুধুমাত্র এতটুকু, এবং বোল্ড কালির লেখা বইয়ে যা আছে তা, যে কতটুকু ব্লাড ভলিউম বাড়ে, কতটুকু প্লাজমা ভলিউম বাড়ে, হেমোডাইলেশনের যে কথাগুলো, ওই জিনিসগুলো শুধু। হ্যাঁ, হেমোডাইলেশনের যে কথাগুলো শুধু ওইটা, এছাড়া কিছু না। এগুলো সব বোল্ড কালি। তারপরে টোটাল প্লাজমা প্রোটিনও যে সব হবে, গ্লোবিউলিন সাইক্লিন টোটাল প্রোটিন ইনক্রিজ, গ্লোবিউলিন সাইক্লিন, আর বাকিগুলো তো ডিক্রিজ হয়েছে এই। তারপর ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর স্ট্যাটিক থাকতেছে, প্লাটিলেট বা 15% রিডাকশন হয়, ফিব্রিনোজেনটা আমাদের হচ্ছে ইনক্রিজড হবে, আর ইএসআর মার্কলি ইনক্রিজড হয়। ব্লাড ভলিউম কত উইকসে, এগুলো বোল্ড কালিতে আপনার লেখা আছে, 6 উইকসে স্টার্টস হয় রাইজ হওয়া, ম্যাক্সিমাম যায় কত উইকসে, আরবিসি ভলিউমও কত উইকসে হয়, এটা দাগাবেন। এবং বোল্ড কালি দিয়ে যা লেখা থাকে, হেমাটোক্রিটটা দাগাবেন, কারণ হেমাটোক্রিটটা কমে যায় হেমোডাইলেশনের জন্য। প্রেগন্যান্সি হাইপারকোয়াগুলেশন যে জায়গাটা বইয়ে আছে, এটা কোন কোন ফ্যাক্টর বাড়ে কমে এসবিএ লিখে দাগায় ফেলবেন, ঠিক আছে। এবং জেস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়া, ইনফিনিটি স্টার, এটা আমাদের যে 20 নাম্বার চ্যাপ্টারে যতটুকু আছে সহ পড়ে ফেলবেন। এটাতে প্লাটিলেট কনজাম্পশন এবং হেমোডাইলেশনের জন্য এটা নরমাল, ঠিক আছে। ফিব্রিনোজেনিক অ্যাক্টিভিটি 15 মিনিট পর্যন্ত আফটার ডেলিভারি আমাদের ডিপ প্রেস থাকে, এবং কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো নরমাল হয়ে যায় 2 উইকস পর। প্রত্যেকটা এসবিএর জন্য খুব ইম্পর্টেন্ট।
ঠিক আছে, কারণ আমাদের পিপিএস থাকে, হয়ে থাকে, এগুলো সবকিছুর জন্য এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, সিভিএস চেঞ্জে আমরা শুধু এই কলামটা পড়বো যে আমাদের কার্ডিয়াক আউটপুট কতটুকু বাড়ছে, স্ট্রোক ভলিউম 27% বাড়ছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার আনএফেক্টেড থাকে, কিছুটা ডায়াস্টোলিক প্রেশার ড্রপ হয়, ভেনাস প্রেশার এগুলো লাগবে না। আচ্ছা, ইসিজিতে আমাদের যে লেফট এক্সিস ডেভিয়েশন হয়, যেটা নরমাল, এটা খুব বেশি কিছু না। তারপর কার্ডিয়াক আউটপুটের যে জিনিসটা, এটা আবার ইম্পর্টেন্ট, যে আমাদের স্টার্টস হয় 56 এবং জিপি 40 থেকে 50%, তারপরে হচ্ছে গিয়ে 30 এবং স্ট্যাটিক হয়ে যায় টিল টার্ন পর্যন্ত। এই জিনিসগুলো দাগাবেন। এবং কার্ডিয়াক আউটপুটের সাথে হার্ট মানে হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সির কিছু মিল আছে, তাই এটা আপনাকে জানতে হবে যে লেবারের সময় আপনার কার্ডিয়াক আউটপুট 50% বেড়ে যায় এবং ডেলিভারির পর 70% বেড়ে যায়, এবং এই জন্য হার্টের ডিজিজের পেশেন্টকে আমরা কিন্তু খুব বেশি দিতে পারি না, ফ্লুইড দিতে পারি না, কারণ ফ্লুইড ওভারলোড হয়ে যায়। বরং কিছু হেমোরেজ হয়ে গেলে এটা আমরা খুশি যে না, ওর এই মানে কার্ডিয়াক আউটপুট কম থাকবে, তখন বেটার থাকবে। সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কেন কমে যায়, এটা প্রেগন্যান্সির সময় কমে যে যায়, এটা জানলেই হবে। এবং ফিমোরাল ভেনাস প্রেশার বেড়ে যাওয়ার জন্য কি কি হচ্ছে আমাদের, এটা জানবেন। সুপার হাইপারটেনশন, পোস্টাল হাইপারটেনশন সিনড্রোম যে হয় আমাদের গ্র্যাভিটিটাস কম্প্রেশন করার কিসের জন্য, হচ্ছে কি ইনফিরিয়র ভেনা কাভা, এটা জানবেন। মেটাবলিক চেঞ্জের মধ্যে হচ্ছে গিয়ে বেড়ে যাচ্ছে এবং পজিটিভ নাইট্রোজেন বলে ব্লাড ইউরিয়া একটু বাড়ে, এটা প্রেগনেন্সি অ্যানাবলিক স্টেট। হাইপার ইনসুলিনেমিয়া কেন হয় দাগাবেন এবং পড়বেন সুন্দর করে, এটা কিসের কিসের জন্য হচ্ছে। পজিটিভিটি অ্যাবনরমাল এবং গ্লাইকোসিরিয়া এগুলো লাগবে, কেন হচ্ছে সেটাও পড়বেন। আচ্ছা, লিপিড মেটাবলিজমের সবকিছুই কিন্তু বাড়ছে, এক কথায় শুধু এটাই পড়বেন যে অল মানে লিপিড প্রোফাইলে সব মান বেড়ে যায়। আয়রন মেটাবলিজম আমরা জানি যে টোটাল আয়রন রিকমেন্ড ডিউরিং প্রেগন্যান্সি কত, যেটা আছে সেকেন্ড হাফে কতই বাড়ে, এটা গ্রাম না মিলিগ্রাম হবে, আয়রন মিলিগ্রাম হবে বলা হয়, দেখে রাখবেন। আচ্ছা, প্রেগন্যান্সি ইনএভিটেবল আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এটা দাগাবেন। আয়রন লস কতটুকু হতো, অ্যামিনুরিয়ার জন্য আয়রন স্টোর কতটুকু হয়েছে। এই রেসপিরেটরি সিস্টেমে দেখেন, রেসপিরেটরি প্রেগন্যান্সির জন্য আনএফেক্টেড থাকে, এটা দাগাবেন। এবং ভাইটাল কাপসের আনএফেক্টেড থাকে, টোটাল ভলিউমটা বাড়ে আর বাদ বাকি সবকিছু কিন্তু কমে। আচ্ছা, এখানে এই জিনিসটাও পড়বেন যে আমাদের হাইপার ভেন্টিলেশন হয় ডিউরিং প্রেগন্যান্সির সময়, এবং এটার জন্য ইন্টাইডাল ভলিউম বেড়ে যায় ডিউ টু প্রজেস্টেরন অ্যাক্টিং অন দ্য রেসপিরেটরি সেন্টার, কিসের জন্য, প্রজেস্টেরনের জন্য, ঠিক আছে, এবং এর জন্য শর্টনেস অফ ব্রেথ হয়। আর্টারিয়াল পার্শ্বের প্রেশার, অক্সিজেন একটা, কার্বন ডাইঅক্সাইড একটা ইনক্রিজ হয়, একটা ডিক্রিজ হয়, পিএইচটা স্লাইটলি ইনক্রিজ হয়, এই প্যারাটা শুরু করবেন। হাইপার ভেন্টিলেশনের জন্য কি হয়, রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, রেনাল কম্পেনসেশন হয়, এটা জেনে রাখবেন। প্রেগন্যান্সি ইজ স্টেট অফ রেসপিরেটরি অ্যালকালোসিস, এগুলো এসবি এর জন্য। ইউরিনারি সিস্টেমে কি হচ্ছে আমাদের, ইউরেটারে যে অ্যাটনিসিটি ডেভেলপ করতেছে প্রজেস্টেরনের জন্য, এবং এই জন্য এবং হাইপারট্রফি যাচ্ছে মাসেল, এগুলো সবকিছু মিলাই কিন্তু স্ট্যাসিস হয়, এলংগেশন হয়, কিঙ্কিং হয়, এবং তখনই কিন্তু আমাদের কি হয়, ইউটিআই এগুলোর চান্সগুলো বেড়ে যায়। ব্লাডার চেঞ্জ হালকা, এটা দেখবেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। জিআইটিটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, হালকা একটা দেখে রাখবেন। নার্ভাস সিস্টেম আমরা জানি কার্পাল টানেল সিনড্রোম যে মিডিয়ান নার্ভের জন্য হয়, অলরেডি আমরা পড়ে ফেলেছি। ক্যালসিয়াম মেটাবলিজমের একটু দেখবেন যে কতটুকু ক্যালসিয়াম আমাদের লাগে, ডেইলি রিকোয়ারমেন্ট কত, ম্যাটারনাল ক্যালসিয়ামের কি এবং কি বাড়ে কি কমে, এই জিনিসটা। প্রজেস্টেরন কি কি করে আমরা জানি, এটা খুব বেশি আমাদের ইয়েতে লাগবে না। আচ্ছা, সেই সাথে ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন প্রেগন্যান্সিও শেষ আপনার, ইয়াগুলো পড়ে ফেলবেন, বুলেট পয়েন্ট গুলো পড়ে ফেলবেন। আচ্ছা, এখন এইটার অ্যান্সার কে করবে না পুরা, আমাদের এসবিএস সেশনের কেন এটা হয়েছে বলেন তো, স্পাইনা বাইফিডা আপু? দেখেন, আমাদের কিন্তু
কিন্তু নর্মাল পাপা চলে আসছে, তাই না? এবং স্পাইনা বাইফিডাতে যেহেতু থাকে, সেই ক্ষেত্রে আমাদের ম্যাটার্নাল সিরাম আলফা ফেটোপ্রোটিনটা এই জন্য বেড়ে গিয়েছে, তাই না? ডাউন সাইড এটা কি যাচ্ছে? ট্রাইজোমি 32 এটা তো যাচ্ছে না, নর্মাল প্রেগন্যান্সি তো নাই। তাহলে এই জন্য আমরা হচ্ছে কি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। Which of the following test is usually done to know fetal lung maturity and severity of RSI simulation? বলেন তো কোনটা? ফিটাল লাং ম্যাচুরিটির জন্য কি দেখি? কেউ কি আছেন আমার সাথে? আমরা অ্যামনিওটিক ফ্লুইড থেকে লেসিথিন সারফেক্টেন্টের টেস্টটা করি না, লেসিথিন সিঙ্গোমাইলিন টেস্ট। এটা তাহলে আমরা অ্যামনিওসেপ্টিসিস করেই তো আমাদেরকে অ্যামনিওটিক ফ্লুইড পেতে হবে, তাই না? তাহলে সেটার জন্য এবং আরএসআই সিমুলেশন আমরা কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে তারপর হচ্ছে স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস করি। বুঝতে পেরেছেন? সিভিয়ারিটি অফ ফিটাল হেমোলাইসিস দেখার জন্য। এটা বলেন তো কি? একদম বোল্ড কালি দিয়ে লেখা ছিল আমাদের আজকে। এটা অ্যাবডোমিনাল সারকামফারেন্স। অ্যাবডোমিনাল সারকামফারেন্সটা হচ্ছে এটার অ্যান্সার, তাই না? এটা উইকস আমরা কি করি আপু? আপনি অলরেডি এটা কি বুঝতে পেরেছেন আপু? প্রিভিয়াস বেবিটা একটা কনজেনিটাল অ্যানোমালি আছে। Now 10 weeks pregnancy desire to take test for detection of chromosomal anomaly. Which investigation for early rapid detection? বুঝতে পেরেছেন? আমরা যদি নন ইনভেসিভ তখন তো আমরা 10 উইকস এ সেলফ ফিটাল ডিএনএ করি, এখানে সেটা ইয়াই না। আর ইনভেসিভ মধ্যে কনিউক্লিয়ার স্যাম্পলিং করি, তাই না? 10 উইকস এ করবে না ও? বুঝতে পেরেছেন আপু? জি আপু। আচ্ছা, এখন আমাদের 6 উইক থেকে, এটা তো আপনারা পড়েন নাই তাই এটা পারার কথাও না, 6 উইক থেকে এটা শুরু হয় এবং এই যে 40 থেকে 50% হয়ে যায় একদম নন প্রেগন্যান্ট থেকে আমাদের 30 থেকে 34 উইকস। বুঝতে পেরেছেন? তারপরে একদম স্ট্যাটিক থাকে টিল ডেলিভারি। এটা একদম বোল্ড কালি দিয়ে লেখা আছে, যেটা বলে দিছি না ওইখানে আছে। হুইচ লাং ভলিউম ইজ ডিক্রিজড ইন প্রেগন্যান্সি? কোনটা ডিক্রিজড হয়? Which test is most appropriate in diagnosing the thyroid dysfunction during pregnancy? আচ্ছা, আপনাদের এটা কিন্তু 6 নাম্বার চ্যাপ্টারের কিছু জিনিসও ইয়া করে ফেলতে হবে, কারণ 6 নাম্বার চ্যাপ্টারটা সম্ভবত আপনাদের অন্য কোনো কিছুর সাথে নাই, আছে অন্য কোনো ক্লাসের সাথে। এন্ডোক্রাইনোলজি ও এখনো তো এটা পড়ানো হয়নি মনে হয়। না, এটা সম্ভবত নাইও। এটা হচ্ছে ফ্রি T4 ম্যাটারনাল টেস্ট লেভেল ফল করবে ডিউরিং ফার্স্ট সেমিস্টারে। থাইরয়েড বাইন্ডিং এটা TBG হবে, থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন এটা A না, এটা B। থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন টোটাল T3T4 এগুলো ইনক্রিজ হবে, বাট ফ্রি T3T4 লেভেল হচ্ছে আনসেন্স থাকবে। সো ডায়াগনোসিসের জন্য আমাদের ফ্রি T4 হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি 6 নাম্বার যে এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারটা আপু, ওইখান থেকে আপনারা প্লাসেন্টাল হরমোনের যে ব্যাপারটা, এটার যে বক্সটা আছে এটা রিডিং দিবেন 56 নাম্বার পেজ। তারপর HCG HPL পড়বেন, পাপ্পা পড়বেন। বোল্ড কালি দিয়ে, হ্যাঁ এগুলা কোনোটা কিন্তু SQ এর জন্য না আপু, SB এর জন্য শুধু। বোল্ড কালিতে যে আছে সেটা পড়বেন
এবং চেঞ্জেস ইন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ডিউরিং প্রেগন্যান্সি 58 নম্বর পেজ। এই যে আপনার থাইরয়েডের কি কি চেঞ্জ, পিটুইটারির কি কি চেঞ্জ, অ্যাড্রেনাল কর্টেক্সের কি কি চেঞ্জ, প্যারাথাইরয়েডের কি কি চেঞ্জ, প্যানক্রিয়াসের কি কি চেঞ্জ, এক কথায় নিয়ে আসবেন এবং শুধু এটা পড়ে ফেলবেন, ঠিক আছে? তারপরে ল্যাকটেশনের যে 60 নাম্বার পেজের যে বক্সটা আছে এটা পড়ে ফেলবেন, ওই চ্যাপ্টার শেষ। আবারও বলছি, ফার্স্টে হচ্ছে প্লাসেন্টাল হরমোনের এইচপিএল এইচসিজি পাপ্পা পড়বেন, তারপরে এখানে রিল্যাক্সিনের ফাংশনটা পড়বেন, তারপর চেঞ্জেস ইন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গদবাধা পড়বেন না যে টি3 টি4 ফিটি টি4 আনচেঞ্জ থাকবে, টোটালি টি4 বাড়বে, এইভাবে খালি এক লাইন দাগায়া কি চেঞ্জটা হয় যেটা পার্ট 1 এ পড়েছিলেন ওইটাই সামারাইজ করে পড়বেন শুধুমাত্র এসবি এর জন্য, ঠিক আছে? তাও খুব লেজ ইম্পর্টেন্ট, একটা কখনো কখনো চলে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট না। তারপরে ল্যাকটেশনের ওই ছকটা পড়বেন, সেটাও লেজ ইম্পর্টেন্ট। পার্ট 1 এ যেমন ইম্পর্টেন্ট ছিল, পার্ট 1 থেকে এখন আসি আপনাদেরকে পড়ার কিছু ট্রিক্স। পার্ট 1 থেকে মিড টার্মের কিছু চেঞ্জ আছে। আপনি একই জিনিস ওভারিয়ান টিউমার পড়ছেন, ওইখানে হচ্ছে সিগনেট্রিং নিউক্লিয়াস কোথায় পাওয়া যায় কিংবা এই সেইগুলো আমরা বাহ্যিকভাবে যে জিনিসগুলো ওগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, যেমন এখানে কোনটা বাড়ে কোনটা কমে। এখানে আপনাকে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড আপনার কোনটা লাগছে সেটা আপনার আসবে, কারণ আপনি থাইরয়েডের পেশেন্ট ডিল করছেন, থাইরয়েড যতটা আসবে পিটুইটারি ততটা আপনার আসবে না, ব্যাপারটা এরকমই। পিটুইটারি আসলে সেটা শিহান সিনড্রোম দিয়ে একটা সিনারিও সাজায় তখন আসবে, কিন্তু এই পিটুইটারির চেঞ্জ কি হয় সেটা ইম্পর্টেন্ট না, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। বিটা এসসিজি আপনাকে একটা মোলার প্রেগন্যান্সি বা কোরিওকার্সিনোমা দিয়ে বিটা এসসিজি একটা জিনিস আসতে পারে, সেখানেও ফিজিওলজি আসার চান্স খুব কম, কারণ আপনি মিড টার্ম এক্সাম দিচ্ছেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনারা পড়ার সময় যে চ্যাপ্টারগুলো আছে আজকে এর মাঝখানে যে ফিটাল ওয়েলবিং এর চ্যাপ্টারটা, সিটিজি, এই জিনিসগুলোকে সুন্দর করে ক্লিয়ার করে ফেলবেন। রিটেনের ওরিয়েন্টেড চেয়ে আমি একটু বেশি দেখানোর উদ্দেশ্য ছিল যেন অস্পিক ক্লাসে আপনারা আরো ক্লিয়ার হয়ে যায়, এটা রিটেন একদম খুব, নতুবা আমি খালি বলতাম আপনারা ডিসেলারেশন এগুলো দাগিয়ে যান, কিন্তু আমি কিছুটা চেষ্টা করছি যেন আপনারা আরেকবার শুনলে আপনাদের আরো ক্লিয়ার হয়। হয়তো আপনারা অনেকে এর চেয়েও ভালোই করেন ক্লিনিক্যালি, কিন্তু মোদ্দা কথা সবাইকে একটা ধারণা দেওয়ার চেষ্টা ছিল যেন আপনারা অস্পিক বই খুললে কিংবা অস্পিক ক্লাসে গেলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যায়। অস্পিতে খালি এটি লেট ডিসেলারেশনের কারণ কি এভাবেই আসবে, তাহলে এটা পড়ে প্রিনেটাল কাউন্সিলিং এটা পড়ে সুন্দর করে বাদবাকি 10, 11, 12 পড়ে ফেলবেন, তারপরে সিটিজি পড়বেন, তাহলে কিন্তু আপনার পড়াটা শেষ। এবং আজকের ক্লাসে কিন্তু এসিকিউ আপনার ওই অপটিমাম ওরিয়েন্টেড না, বই থেকে ছোট ছোট কিছু জিনিসের এসিকিউ আসে, বাদবাকি কিন্তু সবই এসবি ওরিয়েন্টেড, ঠিক আছে? এইটা। এবং আজকের ক্লাসের বইয়ের জন্য কোনো কিছু সলভ করতে হবে ব্যাপারটা সেরকম, আজকের ক্লাসের বইয়ের গুলো দত্ত থেকেই এসবি গুলো চলে আসবে, ঠিক আছে? আপুরা আপনাদের কোনো কোশ্চেন? আপু খুব ভালো লাগলো, আপনার ক্লাস খুব সুন্দর হয়েছে, আর আমরা পড়তে থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সবাইকে। এবং আপনারা পরীক্ষা দেন, পাশ করেন সব সময়, এটা দোয়া থাকবে, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। সবার আগে বলছি আমাদের এমনি একটা এমার্জেন্সি সাবজেক্ট, অনেক প্যারা, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পড়াটাকে জানার জন্য একটু পড়লে পরে দেখবেন ডিসেম্বর মাসে কিছুটা টানতে পারবেন। এখন জাস্ট হ্যাঁ এটা শেষ করেছিলাম, এটা আরেকবার দেখে আসি, আমরা তো সব ট্রেনিং এর মাঝখানে, তো এরকম করে আরেকবার একটু দেখে আসি, এমন করে করে পড়ে ফেলবেন, ঠিক আছে? এবং সব টপিক পড়বেন, এমন না ফাইব্রয়েড অ্যাডেনোমাইসিস নিয়ে আপনি বসে আছেন কিন্তু আপনার কন্ট্রাসেপশনটা গুরুত্ব দিলেন না, আপনার রেজাল্টটা খারাপ হয়ে গেল, কিংবা আপনার অপারেটিভ গাইনোকোলজি ডিএনসি ব্যাপারটাকে গুরুত্ব দিলেন না, অথচ আপনি অন্য অনেক কিছু পারেন, তাই তো? তো ওই জিনিসগুলা যে আমি যেন সবকিছুতে একটা ধারণা থাকে, তাহলে আমি সবগুলা জিনিসই ভালো মতো কভার করে আসতে পারবো, ঠিক আছে আপু? সবার প্রতি শুভ কামনা। মনোরমা বুদ্ধ পুরো ক্লাসে ছিলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে শেষ করছি। থ্যাংক ইউ আপু। জি ওয়েলকাম আপু, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।